আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আগামী রবিবারের পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে অফিস ম্যানেজমেন্ট। অফিস ম্যানেজমেন্টের উপরে পূর্ণাঙ্গ একটা স্টাডি করব। আপনারা শুধু একবার এই ইউটিউব থেকে ভিডিওটি চালু করে রেখে দিবেন, বারংবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী পরীক্ষায় নিশ্চিত ভালো একটি রেজাল্ট করার সম্ভাব্য পর্যায়ে পৌঁছা যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অফিস ম্যানেজমেন্ট। অফিস শব্দের অর্থ হচ্ছে কার্যালয়, যেখানে বিভিন্ন কার্যাবলী, দাপ্তরিক কার্যাবলী সম্পাদন করা হয়। আর ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। অফিস ম্যানেজমেন্ট হচ্ছে দাপ্তরিক ব্যবস্থাপনা। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অফিস ব্যবস্থাপনা কি? অফিস ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। উত্তর: অফিস ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সেই শাখা যা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অফিস কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, কর্মীদের প্রেষণা ও প্রশিক্ষণ দান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরঞ্জাম সংগ্রহ ও যথাযথ ব্যবহার এবং সর্বোৎকৃষ্ট পরিবেশে সর্বোত্তম কার্যপদ্ধতি প্রয়োগ করে অফিসের কার্যকর্তা ও কর্মচারী এবং তাদের কার্যের মধ্যে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সাধনের মাধ্যমে পূর্ণ দক্ষতার সাথে সুষ্ঠু ও সঠিক মানের কার্য সম্পাদনে নিশ্চিত করা। অফিস ব্যবস্থাপনার গুরুত্ব। যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য হাসিলের জন্য অফিসের ভূমিকা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আবার অফিস কার্যাদির সুশৃঙ্খল ও সুষ্ঠু ও দক্ষ সম্পাদনে অফিস ব্যবস্থাপনার গুরুত্ব অপরিহার্য। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অফিসের ভূমিকা যেমন বিকল্প নেই, ঠিক তেমনি অফিস ব্যবস্থাপনা ব্যতীত অফিস কার্যে সুষ্ঠু ও দক্ষ সম্পাদও কল্পনাতীত। তাই অফিস ব্যবস্থাপনার ভূমিকা ব্যতীত যে কোনো প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। আধুনিক প্রগতিশীল ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে অফিস পর্যাদি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। এজন্য অফিস ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয় পরিসর ও দৈনন্দিনে সম্প্রসারিত হচ্ছে। আবার প্রতিষ্ঠানের লক্ষ্য, আকার, আকৃতি, কর্মক্ষেত্র, কার্যপদ্ধতি, কার্যকর্তা, কর্মচারীর সংখ্যা ইত্যাদি ভেদে এই অফিস ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয় পরিসর নিয়ন্ত্রিত হয়। অফিস ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। ক. উন্নত তথ্য উপাত্ত ব্যবহার। অফিস ব্যবস্থাপনার উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, চাহিদামাফিক বন্টন ও ভবিষ্যতে ব্যবহারের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংরক্ষণ করা। খ. ফলপ্রসূ সাংগঠনিক কাঠামো প্রস্তুত। ফলপ্রসূ সাংগঠনিক কাঠামো তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের নীতি ও নির্ধারণ করে কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব, কর্তব্য ও কর্তৃত্ব সংজ্ঞায়িত করে এবং অফিস কার্যাদির প্রত্যাশিত মান, সাবলীল গতি, দক্ষ ও সুষ্ঠু সম্পাদন নিশ্চিত করা। গ.
উপযুক্ত কার্যপদ্ধতি নির্ধারণ, প্রতিষ্ঠানের আকৃতি প্রকৃতি, কার্যক্ষেত্রের কর্মচারীর সংখ্যা ইত্যাদি বিবেচনা করে অফিস ব্যবস্থাপনার অবিরাম ব্যবহার যোগ্য উপযুক্ত কার্যপদ্ধতি নির্ধারণ করা। ঘ প্রয়োজন মাফিক বিভাগীকরণ, প্রয়োজন মাফিক বিভাগ, উপবিভাগ ও শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিক কর্মকাণ্ড দ্রুতগতিতে সঞ্চালন করে তড়িৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য হাসিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সমন্বয় সাধন ও সুসম্পর্ক প্রতিষ্ঠা, আন্তঃবিভাগ বা আন্তঃ অফিস সমন্বয় সাধন সকলের মধ্যে একটা সংহতি ও সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং গোলযোগ ও মতানৈক্য নিরসনে অফিস ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কার্যোপযোগী পরিবেশ সৃষ্টি। চ কার্যোপযোগী পরিবেশ সৃষ্টি, কার্যোপযোগী পরিবেশ সৃষ্টি করে অফিসের কর্মকর্তা কর্মচারীর সুদক্ষতা, পূর্ণতা ব্যবহার নিশ্চিত করেন ও অফিস ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অপরিসীম। ছ প্রয়োজনীয় সরঞ্জাম ও দ্রব্যাদি সংগ্রহ ও সঠিক ব্যবহার, প্রয়োজনীয় সরঞ্জাম ও দ্রব্য সামগ্রী সংগ্রহ এগুলোর ব্যবহার নিশ্চিত করলে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রমাণিত। বর্গীয় জ প্রেষণা ও প্রশিক্ষণ দান, অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রেষণা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে সংশ্লিষ্ট সকলের কর্মদক্ষতা বৃদ্ধিতে অফিস ব্যবস্থাপনা অবদান রাখে। জ ব্যয় হ্রাস, মৃতব্যয়িতা অর্জন ও মুনাফা, দক্ষ অফিস ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক ক্রয় ব্যয় হ্রাস, মৃতব্যয়িতা অর্জন ও মুনাফা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখে। সম্পদাদি দলিল, দস্তাবেজ ও নথি প্রেরণের নিরাপত্তা বিধান, অফিস প্রতিষ্ঠানের সবার স্থাবর অস্থাবর সম্পদাদি দলিল, দস্তাবেজ ও নথিপত্রের নিরাপত্তা বিধান করে। আমরা তাহলে অফিস ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিষয় সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, অফিসের নিরাপত্তা বিধান কাকে বলে? অফিসের নিরাপত্তা কত প্রকার ও কি কি এ বিষয়ে আলোচনা থাকবে। অফিসের নিরাপত্তা বিধান কাকে বলে, অফিসের নিরাপত্তা কত প্রকার ও কি কি আলোচনা করো। উত্তর, অফিসে রক্ষিত মালামাল, যন্ত্রপাতি, সংগৃহীত তথ্যাদি, নথিপত্র ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা, চুরি ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে অফিসের কার্যাদি সাবলীল গতি ও সুষ্ঠু সম্পদের ব্যবস্থা নিশ্চিত করাই হলো অফিসের নিরাপত্তা বিধান। অফিসের গোটা চত্বর, সিঁড়ি, করিডোর ইত্যাদি অফিসের গোটা চত্বর, সিঁড়ি, করিডোর ইত্যাদি স্থানে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করা, অফিসের ব্যবহারিক বৈদ্যুতিক শ্রম সংক্ষেপে সরঞ্জামাদি যন্ত্রপাতি ত্রুটিমুক্ত রাখা এবং শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য সার্বক্ষণিক ইলেকট্রিশিয়ানের ব্যবস্থা করা, চুরি ডাকাতি বা রোধের জন্য সার্বক্ষণিক মহড়ার ব্যবস্থা করা, বিশেষ প্রয়োজনে একজন সিকিউরিটির অধীনে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করে টর্চ লাইট, বিস্ফোরক দ্রব্য ডিটেক্টর, অগ্নি প্রতিরোধ সরঞ্জামাদি, বন্দুক, পিস্তল ইত্যাদি দ্বারা তাদের সজ্জিত করে অফিসের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা। অফিসের নিরাপত্তা বিধানের প্রকারভেদ সমূহ নিয়ে নিম্ন আলোচনা করা হলো। অফিসের নিরাপত্তা বিধান 3 প্রকার হতে পারে। অফিসের নিরাপত্তা বিধান কয় প্রকারে হতে পারে? অফিসের নিরাপত্তা বিধান 3 প্রকারে হতে পারে, নিম্নতা দেওয়া হলো। 1 নম্বর বিষয় হচ্ছে 1 নম্বর বা প্রথম বিষয় ক, এর প্রথম বিষয় হচ্ছে চত্বর বা আঙিনা নিরাপত্তা বিধান করা। 1 ক
চত্বর বা আঙিনা নিরাপত্তা বিধানে গোটা চত্বরকে ঘিরে বেষ্টনী দেয়াল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক গেট, শাখা এবং গেটে সার্বক্ষণিক প্রহরীর ব্যবস্থা করা। এটা হচ্ছে 3 প্রকারের এক প্রকার। 3 প্রকারের 2 নম্বর প্রকার হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ অফিসের ভেতরে যে সকল নথিপত্র থাকে, সরঞ্জামাদি থাকে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা। এবং নিরাপত্তা 3 নম্বর বিষয় হচ্ছে অফিসে যারা কর্মচারী কর্মকর্তা তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে আমরা অর্থাৎ 3 প্রকারের 1 নম্বর অর্থাৎ ক এর আমরা 1 নম্বর পয়েন্ট পড়লাম যে চত্বর বা আঙিনায় নিরাপত্তা বিধানের গোটা চত্বর ঘিরে বেষ্টনী দেয়াল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক গেট, শাখা এবং গেটে সার্বক্ষণিক প্রহরীর ব্যবস্থা করা। এই ধরনের প্রহরী কেবলমাত্র বৈধ প্রবেশধারীকে চত্বরে প্রবেশ করতে দিবে। 2 কয়ের 2 প্রতিষ্ঠানের চত্বরের ভেতর অপ্রয়োজনীয় অবাধ প্রবেশাধিকার বন্ধ করা। কয়ের 3 চত্বরে প্রবেশের কারণে জেনে নিয়ে অবৈধ উদ্দেশ্য বা সন্দেহজনক উদ্দেশ্য আগত ব্যক্তিদের বৈধ প্রবেশপত্র থাকলেও ভেতরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেওয়া। কয়ের 4 সংরক্ষিত এলাকায় শীর্ষ নির্বাহীর অনুমতি ব্যতিরেকে কাউকে প্রবেশ করতে না দেয়া। কয়ের 5 বহিরাগত ব্যক্তির অনুমতিপত্র সঠিক কিনা তার অনুমতি প্রদানকারী কর্মকর্তার সাথে আলাপ করে যাচাই করা। কয়ের 6 অনুমতিপ্রাপ্ত বহিরাগতদের নাম, ঠিকানা, আগমনের কারণ ইত্যাদি লিখে রাখার ব্যবস্থা করা। তারপরে হচ্ছে খ অর্থাৎ দ্বিতীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নথিপত্র, দলিল, দস্তাবেজ ও সংরক্ষিত তথ্যাদি সংক্রান্ত কাগজপত্রের নিরাপত্তার বিধান সংক্রান্ত। অর্থাৎ নিরাপত্তা 3 প্রকার। নিরাপত্তা কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে অফিসের অবকাঠামো, চত্বর, আঙিনা এই সমস্ত জায়গাগুলো নিরাপত্তা দেয়া। 2 নম্বর অর্থাৎ খ হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নথিপত্র, দলিল, দস্তাবেজ এই সমস্ত কাগজপত্র নিরাপত্তা বিধান করা। ক্ষয়ের 1 শীর্ষ গোপনীয় সিল ব্যবহার করা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা গোয়েন্দা বিভাগের ব্যবহারযোগ্য নথিপত্র বা কাগজপত্রের গোপনীয় সিল ব্যবহার করে পৃথকভাবে সিল স্টিল আলমারি বা অনুরূপ কেবিনে রাখা উচিত। ক্ষয়ের 2 অধিক গোপনীয় সিল ব্যবহার। রাষ্ট্রীয় অখণ্ডতা ও হানিযোগ্য তথ্যাদি সংক্রান্ত কাগজপত্রে এই সিল ব্যবহার করে আলমারি আলাদা কেবিনে সংরক্ষণ করা উচিত। ক্ষয় 3 গোপনীয় সিল ব্যবহার প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মরত কর্মচারীদের পদোন্নতি বিবেচনায় ব্যবহারযোগ্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন এই জাতীয় সিল ব্যবহার করে পৃথক কেবিনে রাখা উচিত। ক্ষয়ের 4 সীমিত গোপনীয় বিষয়াদির সিল প্রতিষ্ঠানের যেসব বিষয়ে উন্মুক্ত আলোচনা নিষিদ্ধ যে সেসব বিষয় সংক্রান্ত বা কাগজপত্র এরূপ সিল ব্যবহার করে পৃথক আলমারি বা কেবিনে রাখা উচিত। এছাড়াও প্রতিষ্ঠানের সার্বিক নীতি নির্ধারক বিষয়াদির বিভাগ ভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্রাদি, মূল্য তালিকা, দৈনন্দিন করণীয় কার্যতালিকা ইত্যাদি পৃথক পৃথকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতের নাগালে রাখা বা কেবিনে সংরক্ষণ করে রাখা উচিত। গ অর্থাৎ নিরাপত্তা 3 প্রকার। নিরাপত্তা 3 প্রকারের প্রথম প্রকার হচ্ছে অফিসের অবকাঠামো, অফিসের করিডোর, বারান্দা ও অফিসের অবকাঠামোগত যে নিরাপত্তা সেটা 2 নম্বরে অর্থাৎ খতে আছে অফিসের অভ্যন্তরে যে সকল নথি কাগজপত্র সে সকল নথি কাগজপত্র নিরাপত্তা বিধান করা। 3 নম্বর অর্থাৎ গতে হচ্ছে প্রতিষ্ঠানের অফিসে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিধান সংক্রান্ত। অফিসে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের কারো উপর অভ্যন্তরীণ অসন্তোষ বা কলহের কারণে হুমকি ধামকি
বহিরাগত চাঁদাবাজদের হুমকি, বহিরাগতদের সন্ত্রাস আক্রমণ, সশস্ত্র আক্রমণ, অভ্যন্তরীণ কোন্দল, প্রসূত ধ্বংসাত্মক কার্যকলাপ ইত্যাদি সংক্রান্ত তড়িৎ বা তাৎক্ষণিক হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের বিধানের ব্যবস্থা করা উচিত। প্রয়োজনে এ ধরনের নিরাপত্তায় সরকারি প্রশাসন বা পুলিশ বিভাগের সাহায্য নিয়ে এই জাতীয় সাধারণ হুমকি ও গতানুগতিক হুমকি মোকাবেলা করা যেতে পারে। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা। একটি আধুনিক অফিসের কয়টি বিভাগ থাকে? একটি আধুনিক অফিসের কয়েকটি শ্রেণীকে বিভক্ত করা হয়। ক্ষুদ্রায়তন বিভাগ, ক্ষুদ্রায়তন অফিস, মধ্যম আয়তনের অফিস এবং বৃহৎ আয়তনের অফিস। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। উত্তর: অফিস কার্যের দক্ষ ও সুষ্ঠু সম্পাদনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের আকৃতি, প্রকৃতি, কার্যধারা, কার্যসময়, কার্যকারী, কর্মকর্তা, কর্মচারীদের সংখ্যা ইত্যাদি বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক বিভাগ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাই সকল প্রতিষ্ঠানের বিভাগ সংখ্যা এক হতে পারে না, সংখ্যা এক নাও হতে পারে। যেমন ছোট প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগ, হিসাব বিভাগ ও ক্রয় বিভাগ এই তিনটি বিভাগ স্থাপন করে যাবতীয় কার্য সম্পাদন করতে পারে। তাহলে এখানে প্রশ্ন, ছোট প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগ, হিসাব বিভাগ ও ক্রয় বিভাগ এই তিনটি বিভাগ স্থাপন করে যাবতীয় কার্য সম্পাদন করতে পারে। ছোট প্রতিষ্ঠানের তিনটি বিভাগ থাকলে যথেষ্ট। কি কি? প্রশাসনিক বিভাগ, হিসাব বিভাগ আর ক্রয় বিভাগ। অপেক্ষাকৃত বড় প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগের অধীনে মুদ্রাক্ষরিক, সাচিবিক, ডাক ও যোগাযোগ, নথিপত্র সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ইত্যাদি শাখা প্রতিষ্ঠা করে কার্য সম্পাদন করতে পারে। আবার বৃহদায়তন প্রতিষ্ঠানকে উক্ত শাখাগুলো পৃথক স্বাধীন বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করে কার্য সম্পাদন করতে পারে। তবে একটি আধুনিক বৃহদায়তন প্রতিষ্ঠানের অফিসে সাধারণত কিছু বিভাগ দেখা যায়। নিম্নে বিভাগগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। বৃহদায়তন আধুনিক অফিসের যে বিভাগগুলো থাকে সেই বিভাগগুলো বিস্তারিত আলোচনা এখন থাকবে। 1 নম্বরে নগদান বিভাগ বা ক্যাশ বিভাগ। যে কোনো প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগটি এটি। এই বিভাগ নগদ টাকা পয়সা, ব্যাংক সংক্রান্ত লেনদেন সম্পাদিত হয়। একজন প্রধান ক্যাশিয়ারের উপর এই বিভাগের যাবতীয় কার্যের দায়িত্বভার অর্পণ করা হয়। এই বিভাগটি তিনি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকেন। প্রয়োজনে এই বিভাগে এক বা একাধিক সহ ক্যাশিয়ার ও পেটি ক্যাশিয়ার নিয়োগের ব্যবস্থা হয়ে থাকে ক্যাশ বিভাগে। হিসাব বিভাগ প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় ও আর্থিক লেনদেনের হিসাব প্রস্তুত, হিসাব নিরীক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত দায় দায়িত্ব এই বিভাগের উপর ন্যস্ত থাকে। প্রধান হিসাব রক্ষক বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে। প্রয়োজনে তার অধীন একাধিক সহকারী হিসাব রক্ষক নিয়োগ করা হতে পারে। 3. উৎপাদন ব্যয় হিসাব বিভাগ বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ধরনের গুরুত্বপূর্ণ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। এই বিভাগের মাধ্যমে দ্রব্য উৎপাদন, ব্যয় হিসাব, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাদি সম্পাদিত হয়। প্রাক্কলিত উপাদান ব্যয় হিসাব এ বিভাগ প্রস্তুত করে থাকেন। একজন অতিরিক্ত ক্যাশ অ্যাকাউন্ট্যান্টকে নির্বাহী প্রধান করে নিয়োগ করে বিভাগীয় দায় দায়িত্ব এর উপর ন্যস্ত করা হয়। প্রয়োজনে একাধিক সহকারী হিসাবরক্ষক নিয়োগ করা হয় এই উৎপাদন বিভাগে, উৎপাদন ব্যয় হিসাব বিভাগে। 4 নম্বরে রয়েছে সংস্থাপন বিভাগ। সংস্থাপন বিভাগ কি? যে কোনো প্রতিষ্ঠানের অফিসে এই বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সকল পদের কর্মচারী নির্বাচন ও নিয়োগ, বদলি, পদোন্নতি, পদানুবনতি, বরখাস্ত, অবসরের ছুটি ইত্যাদি সংক্রান্ত তথ্যাদি দলিল দস্তাবেজ
ও নথিপত্র প্রস্তুতি এবং বেতন করা হয় এই সংস্থাপন বিভাগে। একজন প্রধানকে সংস্থাপন করা হয়, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত প্রধানকে সংস্থাপন বিভাগের প্রধান করা দায়িত্ব দেওয়া হয়। 5. ক্রয় বিভাগ। একজন ক্রয় ব্যবস্থাপকের পরিচালনাধীন যাবতীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য এই বিভাগ স্থাপন করা হয়। ক্রয় বিভাগ একজন বিক্রয় ব্যবস্থাপকের দায়িত্বাধীন সে প্রতিষ্ঠানের যাবতীয় দ্রব্য সামগ্রী বিক্রয়ের ভার এই বিভাগ বহন করে থাকে। এই বিভাগের প্রয়োজনে মাসিক বিক্রয়কর্মী নিয়োগের দেয়া হয়ে থাকে। 7. মনোহারি বিভাগ। একজন স্টেশনারি অফিসারের নিকট প্রতিষ্ঠানের সকল বিভাগের জন্য প্রয়োজনীয় কাগজ, কলম, পেন্সিল, কালি, আলপিন, আসবাবপত্র, খাতাপত্র, ফাইল, স্টাপলার, মেশিন, আঠা ইত্যাদি মনোহারি দ্রব্য সংগ্রহ বা ক্রয় ও সরবরাহ ও নিয়ন্ত্রণ করার জন্য এই বিভাগ স্থাপিত হয়ে থাকে। 8. যোগাযোগ বিভাগ। বৃহদায়তন প্রতিষ্ঠানে একজন যোগাযোগ অফিসারের অধীন এই বিভাগ স্থাপন করা হয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে যোগাযোগের জন্য চিঠিপত্র, দলিল, দস্তাবেজ প্রস্তুত, ব্যবহার বিবরণ ও সংরক্ষণ সংক্রান্ত কার্যাদির দায়িত্ব অর্পণ করা হয়। 9. চিঠিপত্র গ্রহণ ও প্রেরণ বিভাগ। বাইরের বিভিন্ন সংস্থা বা ব্যক্তি বা পক্ষের নিকট হতে প্রতিষ্ঠানের আগত চিঠিপত্র গ্রহণ করা এবং চিঠিপত্র যথাস্থানে প্রেরণ করা এগুলোর বিবরণ সংরক্ষণ করা এই বিভাগের কাজ। একজন অফিস সহকারী সাধারণত এই বিভাগের কাজ করে থাকেন। 10. বিজ্ঞাপন ও প্রচার বিভাগ। একজন বিজ্ঞাপন ও প্রচার কর্মকর্তার অধীন পণ্য ও সেবার চাহিদা সৃষ্টি ও বিক্রয় বৃদ্ধির দায়িত্ব এই বিভাগের উপর ন্যস্ত থাকে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই বিভাগের গুরুত্ব অত্যন্ত বেশি। ধারকর্য, তথ্য ও পাওনা আদায় বিভাগ। বৃহদায়তন প্রতিষ্ঠানের ধারে বিক্রয়ের পূর্বে সংশ্লিষ্ট অফিসারের দেনা পরিশোধের সামর্থ্য এবং সম্পর্কে সঠিক তথ্য গ্রহণ করা এবং ধারে বিক্রিত পণ্য বা সেবার মূল্য আদায় করার দায়িত্বভার এই বিভাগের উপর ন্যস্ত হয়। 12. নথিকরণ বিভাগ। অফিসে ব্যবহারের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, বিবরণী, নথিপত্র ইত্যাদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণ করার দায়িত্ব এই বিভাগ করে থাকে। একজন অভিজ্ঞ নথিকরণ সহকারী এই বিভাগের দায়িত্ব নিয়ে থাকেন। নথিকরণ সহকারী এই বিভাগের দায়িত্ব নিয়ে থাকে। অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণ বিভাগ। বড় প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসাবপত্র সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়। একজন প্রধান হিসাব নিরীক্ষকের অধীনে এক বা একাধিক হিসাব নিরীক্ষক অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক বিভাগের দায়িত্ব পালন করে থাকে। নাম্বার 14. পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিভাগ। পূর্ব নির্ধারিত লক্ষ্য হাসিলের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কার্যকরী পন্থা বা কৌশল বা নীতি নির্ধারণ করা এই বিভাগের দায়িত্ব। পরিকল্পনা বিভাগের দায়িত্ব। গবেষণা বিভাগ। বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার মান বজায় ও মান উন্নয়নের জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়। একজন গবেষণা কর্মকর্তার অধীনে
এই গবেষণা বিভাগ পরিচালিত হয়ে থাকে। নাম্বার 16, মুদ্রাক্ষরিক ও ডুপ্লিকেটিং বিভাগ। এই বিভাগ প্রতিষ্ঠানের যাবতীয় চিঠিপত্র, দলিল, দস্তাবেজ টাইপ করা হয় এবং ডুপ্লিকেটিং যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় সংখ্যক কপিও করা হয়। নাম্বার 17, সংগঠন ও পদ্ধতি বিভাগ। উন্নত দেশের বৃহৎ ও উদ্যোগী প্রতিষ্ঠানসমূহ এই বিভাগ স্থাপন করে প্রাতিষ্ঠানিক নৈপুণ্য ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়। 18, আমদানি ও রপ্তানি বিভাগ। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পণ্য বা সেবা বিদেশ হতে আমদানি ও স্বদেশী পণ্য বিদেশে রপ্তানির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এই বিভাগ স্থাপন করা হয়। একজন আমদানি রপ্তানি কর্মকর্তা এই বিভাগের দায়িত্বে থাকেন। নাম্বার 19, যানবাহন বিভাগ। অনেক বড় বড় প্রতিষ্ঠান প্রয়োজনীয় মালামাল ও কর্মকর্তা পরিবহনের জন্য ট্রাক ও বাসের ব্যবস্থা করে থাকে। এ ধরনের প্রতিষ্ঠানে এই সমস্ত পরিবহন তত্ত্বাবধান, পরিচালনা ও সংরক্ষণের জন্য এই বিভাগ স্থাপন করা হয়। নাম্বার 20, বেতন ও মজুরি বিভাগ। বৃহৎ প্রতিষ্ঠানে পেরোল প্রস্তুত করা, পেরোল মোতাবেক বেতন ও মজুরি সংক্রান্ত অন্যান্য কার্য সম্পাদনের জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়। কম্পিউটার বিভাগ। নাম্বার 21, কম্পিউটার বিভাগ। বৃহদায়তন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ, নথিপত্র প্রস্তুত, ব্যবহার, বিতরণ ও সংরক্ষণের জন্য কম্পিউটার বিভাগ স্থাপন করা হয়। রোল নম্বর 22, প্রশাসন বিভাগ। যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ প্রাতিষ্ঠানিক লভ্যাংশ অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিভাগ সাধারণত পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, পরিচালন, নিয়ন্ত্রণ, প্রেরণা দান, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি সংক্রান্ত কার্য সম্পাদন করে থাকে। একজন প্রশাসনিক অফিসার নিয়োগ করে এর উপর এই বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। আমাদের প্রশ্ন নম্বর 3, অভ্যর্থকের দায়িত্ব ও কর্তব্য। অভ্যর্থকের দায়িত্ব ও কর্তব্য। সাক্ষাৎকার প্রার্থীর সহিত পূর্ব পরিচয় থাকলে রীতি অনুসারে অভিবাদন পূর্বক মুহূর শুরুতেই অন্তরঙ্গ ভঙ্গিতে আলাপ করা। 2, আগন্তুক আসামাত্র উহাকে অভ্যর্থনা জানানো এবং বসিতে দেওয়া। 3, আগন্তুকের আগমনের কারণ কৌশলে ও বিনয়ে জানা। এইরূপ বলিতে হয়, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই ক্ষেত্রে আলাপের পর যদি জানা যায় যে কর্মকর্তার সাথে সাক্ষাৎ অপ্রয়োজনীয়, তাহলে বলিতে হবে আমি দুঃখিত, তিনি ব্যস্ত, এখন তাহার সঙ্গে দেখা করা সম্ভব নয়, দয়া করে অন্য সময় আসুন। 4, আগন্তুককে কখনো দীর্ঘ সময় অপেক্ষা না রাখা। 5, কর্মকর্তা যদি ব্যস্ত থাকেন তাহলে ক্ষমা চাহিয়া তাকে দৈনিক পত্রিকা বা সাময়িক পড়িতে বাড়াইয়া দেওয়া। 6, প্রকৃত আগন্তুকের উদ্দেশ্য বুঝিতে চেষ্টা করা, সম্ভব হইলে তাহার প্রশ্নের জবাব দিয়া তাহাকে সন্তুষ্ট করিয়া বিদায় করা। 7, যেসব প্রশ্নের জবাব অভ্যর্থকের পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়, সেই সব ক্ষেত্রে সাক্ষাৎকারীকে যথাযথ কর্মকর্তার নিকট বা বিভাগে বার্তাবাহককে সাথে দিয়ে পাঠাইবার ব্যবস্থা করা। 8, সাক্ষাৎ প্রার্থীর নাম, ঠিকানা ও উদ্দেশ্য, তারিখ, সময় ইত্যাদি দর্শনার্থী লগ রেজিস্টারে লিপিবদ্ধ করা। 9, প্রত্যেক সাক্ষাৎকারীর উদ্দেশ্য আগেই নোট করিয়া কর্মকর্তাকে বা কর্মকর্তার সচিবের নিকট টেলিফোন মারফত বা নোট পাঠানো, তাহলে তিনি পূর্ব প্রস্তুতি নেওয়ার সময় পাইবেন। এত উদ্দেশ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের আগমন, নির্গমন ও উপস্থিত সমৃদ্ধে
সম্বন্ধে সঠিক ওয়াকিফ হাল থাকা, যাহাতে আগমনকারীকে সঠিক তথ্য পরিবেশন করা যায়। 10. সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কিন্তু সাবধানতা অবলম্বন করা, অফিসারের অনুমতি ছাড়া কোনো তথ্য পরিবেশন না করা এবং যে কোনো উল্লেখযোগ্য সংবাদ কর্মকর্তার দৃষ্টিগোচরে আনয়ন করা এবং প্রতিষ্ঠানের পক্ষ হইতে ক্যাটালগ, বিজ্ঞাপন, মূল্য তালিকা, বুলেটিন ও নোটিশ ইত্যাদি বিলি করা। 11. প্রতিষ্ঠানের কোনো অভিযোগ গ্রহণ করা। 12. যে সকল আগন্তুক আগে থেকে দিনক্ষণ স্থির করিয়া থাকেন, তাহাদের নাম, পদবি, সাক্ষাতের কারণ ইত্যাদি কর্মকর্তাকে যথাসময়ে অবহিত করা। এই ধরনের সাক্ষাৎ প্রার্থী ক্রমানুসারে আগেই তাহার সঙ্গে আলোচনা করিয়া তাহার কর্মকর্তার একান্ত সচিবের পূর্বোক্তকে জানানো। 13 নম্বর, অভ্যর্থনা কক্ষকে সুসজ্জিত, মনোরম ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার দায়িত্ব। আমাদের 4 নম্বর প্রশ্ন, অভ্যর্থনা কি এবং অভ্যর্থক কি? আবার 4 নম্বর প্রশ্ন, অভ্যর্থনা কি এবং অভ্যর্থক কি? অভ্যর্থনা অর্থ আদর করে গ্রহণ করা, অর্থাৎ অভিবাদন ও সাদর সম্ভাষণ জানানো। তাই এই কাজ অফিস নিত্যকর্মে আওতাভুক্ত। গণসংযোগের এই কর্মসূচিকে পালন করার জন্য একজন কর্মী নিয়োগ বা নিয়োজিত থাকেন। তাহার কাজকে অভ্যর্থনা এবং তাহাকে অভ্যর্থক ও অভ্যর্থনাকারী বলে। তাহার কাজ হইল প্রতিষ্ঠানের পক্ষ হইতে আগত অতিথি, গ্রাহক, অনুগ্রাহক, সরবরাহকারী, সাক্ষাৎ প্রার্থী ও দর্শনার্থীদেরকে নিয়মিত ও রীতিনীতি অনুসারে মনোযোগের সহিত অভিবাদন ও সাদর সম্ভাষণ জ্ঞাপন, প্রার্থিত তথ্য পরিবেশন করা। এই পর্যায়ে উল্লিখিত ব্যক্তিবর্গের প্রতি অভ্যর্থকের মনোভাব প্রতিষ্ঠানের সুনাম ও উন্নতিকল্পে অতীব গুরুত্বপূর্ণ। গুরুত্ব: কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন আগন্তুক বা অতিথি প্রথম ধারণা লাভ করাকে প্রভাবিত করে। অভ্যর্থনা অফিস যে রীতিনীতি, আচার ব্যবহার ও সৌজন্যতার মাধ্যমে তাহাকে গ্রহণ করে, মনোরম, সুসজ্জিত ও পরিকল্পিত অফিস ও আগন্তুকের চিত্তকে প্রভাবিত করিতে পারে, সেই দৃষ্টিতে অভ্যর্থনাকারীকে ব্যক্তিগত গুণাবলী, ব্যবসায়িক শিষ্টাচার ও কৌশলগত অধিকারী হইতে হইবে, যাহার বদৌলতে সাক্ষাৎ প্রার্থী বা আহ্বায়কে নিপুণতার সাথে প্রথম যোগাযোগ বা পরিচয়ের মাধ্যমে সেই প্রয়াসে আহ্বায়ক দর্শনার্থীর মনে সঠিক চাপ সৃষ্টি করিবার জন্য অভ্যর্থনাকারীর সুদর্শন চেহারা ও শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের গণসংযোগ কার্যধারার উন্নয়ন ও সুনাম রক্ষা করিবার দায়িত্ব প্রতিষ্ঠানের সকল কর্মচারী, তবু বাস্তবে অভ্যর্থনাকারী এই ভূমিকা ও দায়িত্ব পালন করিবার সুযোগ বেশি ভোগ করে। এই পর্যায়ে অভ্যর্থনাকারীর প্রধান লক্ষ্য হইবে সাক্ষাৎ প্রার্থীর প্রথম ধারণা যেন প্রতিষ্ঠানের অনুকূলে সৃষ্টি হয়, যতদূর সম্ভব সহজে ও তাড়াতাড়ি কাজ সমাধান করার জন্য সাক্ষাৎকারী যেন উদ্গ্রীব থাকে, তদ্রূপ ব্যবস্থাপনার দৃষ্টিতে সেই দিকে নিস্তব্ধ থাকে যেন সাধারণ নিয়ম মাফিক কাজে কোনরূপ ব্যাঘাত না ঘটাইয়া ধারাবাহিকভাবে কাজের ন্যায় সাক্ষাৎ প্রার্থীর কাজকে কাল বিলম্ব না করিয়া সমাধান করিয়া দেওয়া হয়। এইরূপ প্রতিষ্ঠিত ও প্রচলিত কর্মধারা ব্যবস্থাপনা ও গ্রাহক উৎসের সুবিধা প্রদান করে। আমাদের পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদবিন্যাস বা হায়ারার্কি।
এক নম্বরে আছে সেক্রেটারি, সচিব। 2 নম্বরে অ্যাডিশনাল সেক্রেটারি, অতিরিক্ত সচিব। 3 নম্বরে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব। 4 নম্বরে হচ্ছে ডেপুটি সেক্রেটারি, উপসচিব। এরপরে 5 নম্বরে আছে ডেপুটি কমিশনার, 6 ডাইরেক্টর, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ। 7 আছে অ্যাসিস্ট্যান্ট চিফ। 8 রিসার্চ অফিসার, তারপরে স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, টাইপিস্ট, ড্রাইভার, এমএলএসএস। আচ্ছা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, টিওনো, ইউনো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমাদের 6 নম্বর প্রশ্ন, অফিসে সরবরাহকৃত মনোহারী সামগ্রী কি? অফিসে সরবরাহকারী মনোহারী সামগ্রী সাধারণত অফিস সরবরাহ বা মনোহারী বলিতে অফিস কার্যে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে বোঝায়। অফিস ম্যানেজার বা সেক্রেটারিকে এইরূপ মনোহারী দ্রব্য সম্বন্ধে পুরোপুরি জ্ঞান রাখতে হবে। বিশেষ করে এগুলির গুণাবলী ও কাজের জন্য কোন দ্রব্য প্রয়োজন হইবে তাহার সম্বন্ধে বিশেষভাবে জ্ঞান থাকতে হবে। অফিস কর্মীদের কার্য সম্পাদনে যাহাতে অনর্থক বিলম্ব না ঘটে সেদিকে দৃষ্টি রাখার অফিস হইতে কতগুলো মনোহারী দ্রব্য সামগ্রী পূর্ণকেই সরবরাহ করা হয়। নিম্নে এসব তালিকা সমূহ দেওয়া হলো। ক, বিভিন্ন ধরনের আকার ও বর্ণের কাগজ এবং ফর্ম সমন্বয়ী সামগ্রী। 1 নম্বরে কয়ের এক, টাইপ করার কাগজ 3 ধরনের। 2 সাধারণ কাগজ বিভিন্ন সাইজের। 3 ডুপ্লিকেটিং কাগজ বিভিন্ন কাজের জন্য। 4 কার্বন কাগজ বিভিন্ন রঙের প্রতিলিপি করার জন্য। 5 চুষ কাগজ। 6 নথি শিট। 7 নোট শিট। 8 অফিস স্মারক বা মেমো ফর্ম বিভিন্ন আকারের। 9 এন্ড অফিস স্মারক ফর্ম। 10 নোট খাতা। 11 স্টেনো নোট খাতা। 12 টেলিফোন মেসেজ নোট খাতা। 13 বাঁধানো খাতা। 14 হাজিরা খাতা। 15 পিনশন বা দুধ খাতা, পিকন বা দুধ খাতা। 16 বিভিন্ন আকারের খাম। খ, কলম সম্বন্ধীয় মনোহারী সামগ্রী। 1 নম্বর ঝর্ণা কলম, কর্মকর্তাদের ব্যবহারের জন্য। 2 নম্বর কলমদানিতে ব্যবহারের কলম। 3 স্টেনসিল কাটিবার কলম। 4 চেক বা দলিল দস্তখতের কলম। 5 শীর্ষযুক্ত কলম। 6 কলমদানি। 7 কালির দোয়াত। 8 সাধারণ লেখার কালি। 9 লাল কালি। 10 প্যাডের কালি। 11 ডুপ্লিকেটিং কাগজের কালি। 12 ফ্লুইড বা সংশোধনী কালি। 13 ড্রয়িং বা দলিল লেখার চাইনিজ কালি। গ, পুস্তক পুস্তিকা সম্বন্ধনীয় তালিকাসমূহ। গয়ের 1 বিভিন্ন রেফারেন্স গাইড বুক, টেলিফোন ও টেলস্ক ডাইরেক্টরি। 2 বিভিন্ন যানবাহন যোগাযোগ টাইম টেবিল ও গাইড বুক। 3 ট্রেড ডাইরেক্টরি বা রেফারেন্স বুক। 4 পোস্টাল গাইড বুক। 5 অভিবাদন। 6 মানচিত্র বা পর্যটন গাইড। 7 বিশ্বকোষ। 8 ডেস্ক ক্যালেন্ডার বা পঞ্জিকা। 9 দেয়াল পঞ্জিকা। ঘ, নথি সংরক্ষণ সরবরাহের তালিকাসমূহ। 1 ফাইল কাগজ বা আবরণী বিভিন্ন প্রকারের ফাইল বোর্ড।
2 ফাইল বোর্ড, 3 নথি বেষ্টনী, 4 নথি গাইড কার্ড, 5 ট্যাগ, 6 বিভিন্ন উদ্দেশ্যে নির্দেশনার কার্ড, 7 ড্রমার লেবেল ড্রয়ার লেবেল, 8 সূচি কার্ড বিভিন্ন পদের জন্য, 9 সূচি শীট কার্ড। উঙ আদান প্রদান সংক্রান্ত মনোহারি দ্রব্য সামগ্রী। উঙর 1 মাপনী বা স্কেল, 2 ফ্রাঙ্কিং মেশিন, 3 স্টাপলার মেশিন, 4 পাঞ্চিং মেশিন বা ছিদ্র করার মেশিন, 5 স্টাপলার মেশিন, 6 গাম, 7 আলপিন, 8 তালা, 9 সিল স্ট্যাম্প, 10 ছুরি ও কাঁচি, 11 রাবার স্ট্যাম্প, 12 রাবার স্ট্যান্ড, 13 মোমবাতি, 14 ক্লিপ বিভিন্ন প্রকারের, 15 ট্যাম্প, 16 দেয়াশলাই ম্যাচ, 17 বিভিন্ন সাইজের খাম। ষাটলিপিকার, টাইপিস্ট, কোষাধ্যক্ষ অন্যান্য কর্মীদের অফিসে ব্যবহৃত মনোহারী দ্রব্যসমূহ। ষাটলিপিকার, টাইপিস্ট, কোষাধ্যক্ষ ও অন্যান্য কর্মীদের অফিসের ব্যবহৃত মনোহারী দ্রব্যসমূহ। 1 কাঠ পেন্সিল, 2 লাল নীল পেন্সিল, 3 ষাটলিপি পেন্সিল, 4 ষাটলিপি নোটবুক, 5 স্ট্যাম্প প্যাড, 6 টাকা গণনার কাজ স্পঞ্জ, 7 টাকা রাখার ব্যাগ, 8 চাবির ব্যাগ, 9 তোয়ালে, 10 পানির গ্লাস, 11 চা চক্রের সরঞ্জাম, 12 কাগজ ডাস্টার, 13 পলকের ডাস্টার, 14 তালাচাবি, 15 কস্টিক টেপ, 16 ইরেজার মুছনি, 17 রাবার ব্যান্ড ও টেপ, 18 ওয়েস্ট কিপার বাফেট, 19 ফাইল ট্রে, 20 থ্রেড বল সুতার বল, 21 বিভিন্ন কাজে ব্যবহৃত রাবার স্ট্যাম্প ও অফিস সিলমোহর। 6 টয়লেট মনোহারী সামগ্রীসমূহ। ফিনাইল, 1 ফিনাইল, 2 টয়লেট সাবান, 3 বাতি, 4 ঝাড়ু বা ফরাশ, 5 মশ, 6 বদনা, 7 বালতি, 8 ভীম। বর্গীয় জ আনুষঙ্গিক সরবরাহ। 1 কার্পেট, 2 মাদুর, 3 আলনা, 4 পাদানি বা পাপোশ, 5 লুকিং গ্লাস, 6 তোয়ালে, 7 অগ্নি নির্বাপক সিলিন্ডার, 8 বৈদ্যুতিক ল্যাম্প বাল্ব ইত্যাদি। আমাদের প্রশ্ন নম্বর 6, অফিস শিষ্টাচার বলতে কী বোঝো, এর গুণাবলী উপাদান আলোচনা করো। যে কোনো প্রতিষ্ঠানের অফিস হলো নিয়োজিত নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্তৃক করণিক ও প্রশাসনিক কার্যে সম্পদের আর অফিস শিষ্টাচার হলো অফিসের আলাপচারিতা ও কাজকর্মে ন্যায়সঙ্গত ভদ্র নম্র ও বিনয়ী আচরণ প্রতিফলন ঘটানো। এতে স্বাভাবিকভাবে অন্য পক্ষ বা ব্যক্তি প্রভাবিত, মুগ্ধ, সন্তুষ্ট, বিমোহিত হয়, ফলে সহজে স্বীয় ইস্পিত লক্ষ্য অর্জিত হয়। সেই প্রচেষ্টা একটি ইংরেজি প্রবাদ বাক্য স্মরণীয়, কার্সি কস্ট নাথিং লস্ট বাই এভরিথিং, অর্থাৎ শিষ্টাচার বিনা ব্যয়ে সব কিছু অর্জন করতে পারে। একটি প্রতিষ্ঠান, অফিস নির্বাহী, কর্মকর্তা কর্মচারী, খরিদ্দার, সরবরাহকারী
অনুকরণকারী এবং পরিদর্শনকারী দল, পৃষ্ঠপোষক, অতিথি ইত্যাদি ধরনের অনেক ব্যক্তির সমাবেশ ঘটে। দৈনন্দিন এইসব সমাবেশের জন্য অনেকজনের সাথে একজন একাধিক জনের সাথে বা একাধিক জন একজনের সাথে বা এক দল আরেক দলের সাথে বা এক বা একাধিক বিষয়ে আলাপচারিতায় লিপ্ত হয়। উক্ত আলাপচারিতা বা তৎসংক্রান্ত কাজে কর্মে ন্যায় নীতিতে ভদ্র বা নম্র বিনয়ী আচরণের প্রতিফলন ঘটাই হলো অফিস শিষ্টাচার। অন্য কথায় সমতা, শ্রদ্ধা ও আদব কায়দা মাফিক আচার ব্যবহারের মাধ্যমে অফিসে আগন্ত অতিথিদের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের কৌশলকেই অফিস শিষ্টাচার বলে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে অফিস শিষ্টাচার হলো যে কোনো প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট এক বা একাধিক বিষয়ে অন্য পক্ষের সাথে আলাপচারিতা ক্রয় এবং তৎসংশ্লিষ্ট সংক্রান্ত কার্য সম্পাদনে নিয়োজিত নির্বাহী কর্মকর্তা কর্মচারী একক বা দলীয় প্রয়াসে ন্যায্য নীতি সংগত ও ভদ্র ও নম্র বা বিনয়ী আকারের প্রঞ্জ্বলিত ঘটিয়ে স্ফীত লক্ষ্য অর্জন করা। শিষ্টাচার ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও প্রাতিষ্ঠানিক জীবনে মুনাফা, উন্নতি ও সাফল্য বয়ে আনে। তাই সর্বক্ষেত্রে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অফিস শিষ্টাচারের গুণাবলী ও উপাদানসমূহ। 1 নম্বর, আদর সম্ভাষণ। অফিসে আগত ব্যক্তিকে প্রথম সাক্ষাতেই আন্তরিকতা সম্পূর্ণ সাধারণ মূর্ছায়ন অন্যান্য অফিস শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে আগত ব্যক্তির সাথে সহজেই প্রাণভরুকা ও বন্ধুস্বরূপ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়। বুদ্ধিমত্তার সময় প্রতিষ্ঠানে আগত ব্যক্তি বা দলের সাথে আলাপচারিতা বা তৎসংক্রান্ত কার্য সম্পাদনে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা কর্মচারীকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। বুদ্ধিমত্তার পরিচয় প্রতিষ্ঠানের নানা সমস্যা নিরসন করতে সাহায্য করে। আকর্ষণীয় ব্যক্তিত্ব। যে কোনো প্রতিষ্ঠানের অফিসে নিয়োজিত নির্বাহী কর্মকর্তা কর্মচারীকে আকর্ষণীয় ও মোহনীয় ব্যক্তিত্ব থাকা বাঞ্ছনীয়। এতে প্রতিষ্ঠানের প্রতিপক্ষের সাথে আলাপচারিতায় বাহুল্য বর্জিত ও ফলপ্রসূ করা সহজ হয়। ধৈর্য সহিষ্ণুতা। 4, অফিসে নিয়োজিত নির্বাহী কর্মচারীদের ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিতে হয়, কারণ ধৈর্য ও সহিষ্ণুতার সাথে প্রতিপক্ষের বক্তব্য শেষ না করলে আলাপচারিতা গোলযোগপূর্ণ হয়। তাই অফিস সংশ্লিষ্ট সকলকেই এই গুণটি থাকা উচিত। 5, সুচিন্তিত মতামত। অফিসের নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের অত্যন্ত সুচিন্তিত ও কম সময়ে কার্য দ্বারা সম্ভব। 6, অনুভূতিশীল সহমর্মিতা বোধ। স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষকে কেউ পছন্দ করে না। তাই যে কোনো প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা কর্মচারীকে অনুভূতিশীল সহমর্মিতাবোধ সম্পন্ন ও ঊর্ধ্বতদের প্রতি আনুগত্য প্রকাশের গুণ অর্জন করতে হয়। মহানুভবর্তিতা। 7, অফিসের সকলেই এই গুণটি থাকা আবশ্যক, অন্যথায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও সুনাম অর্জন অফিসের কার্য সম্পাদনের অবহিত ধারা ও সাবলীল বিঘ্নিত হয় এবং বহিরাগত ব্যক্তিদের অসন্তুষ্টির ও ক্ষোভের শিকার হতে হয়। 8, নমনীয় ও মিশুক স্বভাব সম্পন্ন। অফিসে নিয়োজিত সকলেই নমনীয় ও মিশুক প্রকৃতির
হতে হবে, কারণ অফিসে দৈনন্দিন নানা কারণে নানা ধরনের মানুষের সাথে আলাপ আলোচনা লিপ্ত হতে হয়। নমনীয় ও মিশুক স্বভাবের না হলে আলাপ আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। 9. সততা ও দায়িত্ববোধ। অফিসে নিয়োজিত সকলকেই দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন হতে হবে। সততার সাথে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পাদন করলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। গোপনীয়তা রক্ষায় আস্থা অর্জন। প্রতিটি প্রতিষ্ঠানেরই কার্য সম্পাদনের কিছু কিছু জ্ঞাপন কৌশল থাকে। এগুলোর গোপনীয়তা রক্ষায় প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সকলেরই আস্থা অর্জন করা বাঞ্ছনীয়। পরিশেষে বলা যায় যে পরিকল্পিত পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে অফিস শিষ্টাচারের আরও গুণাবলী থাকা ও স্বাভাবিক। প্রশ্ন নম্বর 7, অফিসের সংজ্ঞা কী? ইংরেজি অফিস শব্দটি বাংলায় অফিস রূপে প্রতিনিয়তই ব্যবহৃত হচ্ছে। এর আবিধানিক অর্থ হল দপ্তর বা কার্যালয়। সনাতন চিন্তানুসারীগণ অফিসকে একটি নির্দিষ্ট স্থান হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে অফিস হল যে কোনো প্রতিষ্ঠানের এমন একটি স্থান বা কক্ষ, ভবন বা চত্বর যেখানে করণিক কার্যাদি সম্পাদিত হয়। আধুনিক চিন্তাবিদগণ অফিসকে একটি কার্য বা বিভিন্ন কার্যের সমষ্টিরূপে বা হিসেবে চিহ্নিত করেছেন। এদের মতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত বা কার্য সন্তুষ্ট হলে অফিস। আধুনিক প্রভাবশালীগণ বিশ্বের প্রতিযোগিতা পূর্ণকালীন আধিক্যতার কারণে ব্যবসায়ীকে ও প্রতিষ্ঠানকে সফলতা অর্জনের জন্য প্রতিটা বর্গক্ষেত্র সুপরিকল্পিত, সুসংগঠিত, সুপরিচালিত, সুসমন্বিত, সুনিয়ন্ত্রিত সম্পাদন বিশেষ করে প্রয়োজন। এজন্য লিখিত নথিপত্রের ব্যবহার, সংরক্ষণ ও নির্দেশিত করণিক কার্য সম্পাদন করা প্রয়োজন। বর্তমান যুগে যে কোনো প্রতিষ্ঠানের অফিস পূর্বোক্ত সব ধরনের কার্য সম্পাদনের দায়িত্ব বহন করে। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস কার্য বা প্রস্তুতির প্রকৃতির ভিন্নতা দেখা যায়। তাই ভিন্নতা ব্যক্তি ও প্রতিষ্ঠান অফিসকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন কেসি ভেনিয়ারের মতে অফিস হলো একটি স্থান যেখানে করণিক কার্যাদি সম্পাদিত। অফিস ইজ এ প্লেস হোয়ার এরিক্যাল অপারেশন আর কারেকশন। অধ্যাপক এম.সি. শুক্লা বলেন, আফিম হলো এমন একটি স্থান যেখানে ব্যবসায়ীকে পরিকল্পনা অফিস হলো এমন একটি স্থান যেখানে ব্যবসায়ীকে পরিচালনা ও নিয়ন্ত্রণের কৌশল সমূহ চিহ্নিত করে এবং এখানে যথাযথ পরিচালন, নিয়ন্ত্রণ ও দক্ষ কার্য সম্পাদনের জন্য তথ্যাদি হতে নথি বস্তুতথ্যের বিতরণ ও সংরক্ষণ করা হয়। 3 নম্বর, মিলসের স্যান্ডিং বলেন, মিলসের স্যান্ডিং অ্যান্ড ফোর্ডসের মতো অফিস হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রশাসনিক কেন্দ্রবিন্দুর প্রধান উদ্দেশ্যকে তথ্যাদি আদান প্রদান ও নথি সংক্রান্ত সেবা উৎপাদনকারী রূপে সংজ্ঞায়িত করা হয়। আমাদের প্রশ্ন নম্বর 8, অফিসের কার্যাবলী কি বর্ণনা করো? অফিসের যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কেন্দ্রবিন্দু, তাই প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে লক্ষ্য ও ফলপ্রসূ প্রশাসনিক কার্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য দৈনন্দিন বিভিন্ন ধরনের প্রশাসনিক ও নথি সংক্রান্ত করণিক কার্যাদি অফিসে সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠানের আকার ও প্রকার ভেদে অফিস কার্যাদি ধারণা ও পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তবে একটি আধুনিক অফিস যে সমস্ত কার্য সম্পাদন করতে হয়
সেগুলোকে মোটামুটি নিম্নোক্ত দুটি ভাগে ভাগ করা যায়। নিয়মিত, 1 নম্বর হচ্ছে নিয়মিত বা প্রাথমিক ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে অনিয়মিত ব্যবস্থা। প্রতিষ্ঠানের 1 নম্বর হচ্ছে নিয়মিত বা প্রতিষ্ঠানের ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে নিয়মিত বা প্রাথমিক কার্যাদি। প্রতিষ্ঠানের কার্য সফলতা অর্জনের জন্য অফিসের ধারাবাহিকভাবে দৈনন্দিন যে কার্যাদি সমাধা করতে হয় তাকে নিয়মিত প্রাথমিক কার্যাদি বলে। যেমন অন্যান্য তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ, ব্যবহার, বিতরণ ও সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ইত্যাদি নিয়মিত মাঠ। আবার নিয়মিত কার্যাদি আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন সাধারণ কার্যাদি, প্রশাসনিক কার্যাদি। সাধারণ কার্যাদি হচ্ছে দৈনন্দিন অফিসে যায়, দৈনন্দিন অফিসে যে সব কর্ম সম্পাদন করতে হয় সেগুলো সাধারণ কার্যের অন্তর্ভুক্ত। কাজে 2 দিন তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্যাদি সংগৃহীত তথ্যাদি বিশ্লেষণের ব্যবহার। অফিসে আসবাবপত্র সরঞ্জাম অপেক্ষাকৃত কম সময়ে সুষ্ঠু সম্পাদনের জন্য কর্মচারীদের সাবলীল চলাফেরা ও তত্ত্বাবধানে সুবিধার্থে আসবাবপত্র সরঞ্জামাদি সঠিকভাবে সঠিক স্থানে বিন্যাস করে অফিসের আর একটি সাধারণ কাজ। মনোহারী দ্রব্যাদি সংক্রান্ত বিতরণ কর্তৃক সংরক্ষণ ও অফিসের নিত্য প্রয়োজনীয় মনোহারী দ্রব্যাদি সবসময় গ্রহণ, বিতরণ। তারপরে সংরক্ষণ করা অফিসের আরেকটি কাজ। যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিতকরণ, যন্ত্রপাতির কর্মক্ষমতা সর্বোত্তম ব্যবহার কিভাবে সম্ভব, অফিসকে বিচ্ছিন্ন হিসাব প্রস্তুত সংরক্ষণ করা, অফিসের দৈনন্দিন ব্যস্ততা মিতব্যয়িতা অর্জন অফিসের একটি কাজ। যোগাযোগ ও বিতরণ, যোগাযোগ ও তথ্য আদান প্রদান অফিসের দৈনিক বিভিন্ন ও বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ রক্ষা ও তথ্যের আদান প্রদান বদলি সংক্রান্ত বিতরণ। যোগাযোগ তথ্য আদান প্রদান বিতরণ করতে হয়। প্রশাসনিক কার্যাবলী প্রশাসনিক কার্যাবলী ও কার্যাদি যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসন কার্যাবলীর যাবতীয় অফিসের সম্পাদনা করতে হয়। অফিসের প্রশাসনিক কার্যাদি একটি তালিকা। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অফিসকে একটি কার্য সম্পাদন সুনির্দিষ্ট রূপে নির্ধারণ করতে হয়। অফিস উক্ত কার্য প্রণালী কার্যাদি কাগজাদি ভবিষ্যতে কাজ করতে কিভাবে কোথায় কার দ্বারা সমাধান করতে হবে অফিসকে পূর্বেই পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অফিস কাজ প্রণীত পরিকল্পনা মোতাবেক প্রয়োজনীয় উপকরণ অনুযায়ী নিয়ন্ত্রণ। পরিকল্পিত কার্যাবলী সঠিকভাবে সঠিক পথে সঠিক উপায়ে সম্পাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হলো অফিসের কাজ। অপ্রয়োজনীয় ফর্ম সংগ্রহ, প্রস্তুতকরণ ও সংরক্ষণ। প্রয়োজনীয় ফর্ম 5, অফিসের কাজে ব্যাহত নানা ধরনের ফর্ম সংগ্রহ ও প্রস্তুত করা এবং সেগুলোর ব্যবহার সংরক্ষণ নিশ্চিত করা অফিসের কাজ। নাম্বার 6, উপযুক্ত কর্মী সংগ্রহ নির্ধারণ ও নির্বাচন প্রস্তুতি। অফিসকে উপযুক্ত কর্মী সংগ্রহ নির্ধারণ ও পদ অনুসারে কর্মী নির্বাচন করতে হয়। 7, কর্মী প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি। অফিসের জন্য উপযুক্ত কর্মী নির্বাচনের পর তাকে দক্ষতা অর্জন বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা অফিসকে করতে হয়। 2 নম্বর, সামগ্রিক কার্যাবলী। যে কোনো প্রতিষ্ঠানের অফিসকে দৈনন্দিন
নিয়মিত কার্যাবলীর ব্যবহারের ও অনেক সময় বিভিন্ন কার্যাদি সম্পাদন করতে হয়, এগুলোকে অফিসের সাময়িক কার্যাদি বলা হয়। যেমন মুদ্রাস্ফীতি বা যুদ্ধ দেখা দিলে অফিসকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ক্ষতির ঝুঁকি হ্রাস করা বা আর্থিক ও বীমা ও সতর্কবাণীমূলক ব্যবস্থা পূর্ব হতে গ্রহণ করতে হয়। 3. প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য চিঠি, অর্থ সংস্কারের সাথে সাথে অফিসকে যোগাযোগ সম্পন্ন করতে হয়। পরিকল্পনা বলতে কি বোঝো? অফিস ব্যবস্থাপনা, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। অফিস কার্যাদির পরিকল্পনার প্রণয়ন করা অফিস ব্যবস্থাপনার প্রথম গুরুত্বপূর্ণ মৌলিক কাজ। অফিস কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে সবথেকে প্রথম কাজ। মৌলিক কাজ ভবিষ্যতে কি পরিমাণ করতে হবে তা পূর্বানুমান করে সেগুলোর উপরে বিস্তারকারী বিভিন্ন বিষয় সম্পর্কে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করিলে হলো অফিস কার্যাবলীর পরিকল্পনা। এজন্য সম্পাদনযোগ্য কার্যাদি শনাক্ত করা, শ্রেণীবিন্যাস করা, কোনো কার্যাবলী কখন কার দ্বারা কোন পদ্ধতিতে সময়ে সম্পাদন করবে ইত্যাদি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা সংক্রান্ত কার্য প্রক্রিয়া পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানিক উদ্দেশ্য বাস্তবায়নে এটি একটি অবিরাম প্রক্রিয়া। দ্বিতীয়, যা প্রতিষ্ঠানের সব দল স্তর পর্যন্ত ব্যাপৃত। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং সকল বাস্তবায়নের উপর প্রতিষ্ঠানিক সাফল্য নির্ভর করে। নিম্নে পরিকল্পনা সম্পর্কে 2 জন ব্যবস্থাপনাদের সংজ্ঞা দেওয়া হলো। ডব্লিউ.এইচ. হিউম্যান বলেন, ভবিষ্যতে কি করাতে হবে? অতিরিক্ত সিমেন্ট করাতে হবে। সিদ্ধান্ত গ্রহণে তার পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা অভিপ্রেত কর্মসূচি। হেনরি ফয়েল এর মতে পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্মসূচির নকশা বা চিত্র। গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পরিকল্পনা কার্যাবলীর অফিস কার্যাবলীর প্রণয়ন এবং সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং সুষ্ঠু সম্পাদন প্রতিষ্ঠানের সার্বিক উপদ্রব অর্জনের উদ্দেশ্যে পুরুত্ব বহন করে। সামাজিকভাবে সম্পাদনা নিশ্চিত বহন নিজেদেরকে কার্যকলাপে পরিচালনা দিয়ে ভিত্তি রচনা করে। তাই অফিস ব্যবস্থাপনা পরিকল্পনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য প্রক্রিয়া। নিম্নে পরিকল্পনার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। অফিস কার্যদের সুশৃঙ্খলা দিক হচ্ছে নারী নির্ধারিত দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক লক্ষ্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য রক্ষা। পরিকল্পনা অফিস কথাদের অনিশ্চয়তা শোনে না। পরিকল্পনা অফিস কার্যাধীন অনিশ্চয়তা ঝুঁকি পরিবর্তনশীল তার মধ্যে ভারসাম্য রক্ষা করে। সঠিক কার্য রূপরেখা। পরিকল্পনা সংশ্লিষ্ট অফিসের কার্য সম্পাদনের সঠিক ধারা রূপরেখা প্রদান করে। মিতব্যয়িতা অর্জন। অফিস কর্মকর্তা কর্মচারীদের প্রয়োগের মাধ্যমে দক্ষতার সহিত কার্য সম্পাদনের সার অপচয় রোধ ও ব্যয় হ্রাস করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রণয়ন করে প্রতিষ্ঠানের সকল স্তরে সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে সম্ভব হয়। দক্ষতা অর্জন। সুষ্ঠু পরিকল্পনা অফিস কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যদক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। সর্বনিম্নকারী পরিকল্পনা অফিস ব্যবস্থাপনা সাথে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে
কার্য ও কার্যফল পূর্বানুমানে সাহায্য করে একে ভবিষ্যতে কার্যক্রমে অনুধাবন করা সহজ হয়। স্বয়ংক্রিয় সমন্বয় পরিকল্পনা অফিসের বিভিন্ন বিভাগ শাখার সুনির্দিষ্ট বর্ণনার মাধ্যমে অফিস স্বয়ংক্রিয়ভাবে কবে কবে ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুদ প্রদান করে আনুমানিক ব্যাংক আধুনিক কালে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে থাকে। আচ্ছা, ব্যাংক বলতে কি বোঝায়? প্রশ্ন নম্বর 8, ব্যাংক বলতে কি বোঝায়? ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। ব্যাংক অর্থ ঋণ, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধরনের জনসাধারণ, চাকরি বিচার, ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানের অর্জিত অর্থ জমা রাখলে। অপরদিকে ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানকে উচ্চ হারে সুদের ঋণ প্রদান করে। শুধু তাই নয়, গচ্ছিত টাকা পয়সা নিরাপত্তা নিশ্চিতকরণের বিধান আছে। আধুনিক ব্যাংক কাকে বলে? বিভিন্ন প্রকার সম্পাদন করে তাকে আমানত গ্রহণ। ব্যাংক আমানত সাধারণত লোক, মিতব্যয়িতা, শিল্প প্রতিষ্ঠানে অর্জিত নগদ অর্থ আমানত রেখে থাকে। ঋণ প্রদান ব্যাংক শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বল্পকালের জন্য উচ্চ সুদে ঋণ প্রদান করে থাকে। ব্যবসায়ের অর্থ সংস্থান ব্যাংক অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের জন্য ব্যবসায়ীদের অর্থ যোগান দেয়। টাকা আদান প্রদান পদ্ধতি ব্যাংক পে অর্ডার, ড্রাফট ইত্যাদির মাধ্যমে আমানতকারীদের টাকা আদান প্রদান করে। এরপরে আছে মৌলিক দলিল ও গহনা সংরক্ষণ। ব্যাংক এগুলা মৌলিক দলিল ও গহনাপত্র ইত্যাদি সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করে থাকে। অন্যান্য মৌলিক কার্যাদির বাস্তবায়নে সহায়ক পরিকল্পনা, অফিস ব্যবস্থাপনা নির্দেশনা। মৌলিক কার্যাদি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশে বলা যায় পরিকল্পনা অফিস আছে এমন ব্যবস্থাপনায় সব ধরনের কথাবার্তা, সব ধরনের কার্য সম্পাদনের সুষ্ঠু সুশৃঙ্খল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের অভিনয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংকে কত প্রকার হিসাব চালু আছে? সাংঘাতিক হয়। ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব চালু আছে। চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, পেনশন হিসাব। চলতি হিসাব, এই হিসাব সরকারি প্রকার সাধারণত সব্যসাচী ও শিল্প প্রতিষ্ঠান ব্যাংকে এই ধরনের টাকা জমা রাখে এবং হিসাব হতে চেক কেটে ব্যাংক হতে প্রতিদিন জমাকৃত টাকা তুলতে পারবে। চলতি হিসাবের উপর ব্যাংক কোনো সুদ দেয় না। চলতি হিসাবে সঞ্চয়ীতে দেয়। সঞ্চয়ী পর্যন্ত অতিরিক্ত অর্থ জমা রাখার জন্য ব্যাংক এই হিসাবে খোলা হয়। এই সপ্তাহে 2 বার সঞ্চয়ী হতে চেক কেটে তার টাকা তোলা যায়। সঞ্চয়ী হতে চেক কেটে টাকা তোলা যায়। সঞ্চয় হিসাবে জমাকৃত টাকার উপর ব্যাংক নির্ধারিত হারে সুদ দিয়ে থাকে। স্থায়ী হিসাব 1787 পেনশন স্থায়ী হিসাবে, এই হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয়। নির্দিষ্ট সময় পরে হওয়ার আমানতকারী এই ধরনের হিসাব হতে টাকা উঠাতে পারে। ব্যাংক এই হিসাবের উপর উচ্চ হারে সুদ দিয়ে থাকে। পেনশন হিসাব ব্যাংকের একটি বিশেষ শাখা ব্যবস্থা। এই হিসাবের প্রতিষ্ঠানের নির্দিষ্ট আয়ের টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে জমা দিতে হয়। এই হিসাব 10 বা 20 বছরের মেয়াদি। নির্দিষ্ট মেয়াদে শেষে আমানতকারী হিসাবের টাকা উঠাতে পারে। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ দিয়ে থাকে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পদবিন্যাস। চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, জেনারেল প্ল্যানার
এর হচ্ছে রোবোটিক কমিশন, জেনারেল প্রোগ্রামার, কম্পিউটার লিটারেসি। সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, লোক আর হচ্ছে স্টেনোটাইপার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সিএডি। সচিব কাকে বলে, তা কত প্রকার? সেক্রেটারি, সচিবালয় সচিব, বিদেশ সচিব সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আজ্ঞা দিয়ে হলো জিপিএ সিজিপিএ প্রতিষ্ঠান এক ধরন বা প্রশাসনিক কাঠামোর উপর ভিত্তি করে কর্তৃত্ব করে সচিবকে 7 ভাগে ভাগ করা যায়। মন্ত্রণালয় সচিব, দূতাবাস সচিব, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সচিব, কোম্পানি সচিব, সমবায় সচিব, সরকারি প্রতিষ্ঠান। এক নজরে অষ্টম জাতীয় স্কেল বৃদ্ধি, একান্ত সচিব। নথি ও রেকর্ড ব্যবস্থাপনা ভূমিকা, সার্বিক কার্যক্রম পরিচালনা বাস্তবায়নে নথি ও রেকর্ডপত্রের আবশ্যক হয়। অফিস ব্যবস্থাপনায় দক্ষতা, উন্নয়ন, বুদ্ধি উন্নয়ন কার্যক্রম সুবিন্যস্ত করা। তারপরে বলতেছে যে নথি বলতে কি বোঝো? কোনো বিষয়ে সুনির্দিষ্ট কাগজপত্রের সমষ্টিতে নথি বলা হয়। এই নথি এই নথিপত্রের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের সূচনা হয়। নথিতে নোট, পত্রাদি, রিপোর্ট ইত্যাদি থাকে। এই কাগজপত্র একত্রে রাখার জন্য একটি মারাত্মক তথা ফাইল কভার ও ফিতা ব্যবহার করা হয়। মারাত্মক মোড়ক, নথি সৌর বছর অথবা বছর ভিত্তিক খোলা হয়। প্রত্যেক একটি ক্রমিক নম্বর, প্রত্যেক নথির একটি ক্রমিক নম্বর থাকতে হবে। নথি নম্বর প্রদানের জন্য বিষয়বস্তুর অধ্যক্ষর বরাবর এ নথির ক্রমিক সূচিপত্র নম্বর থাকবে প্রদানের নিকট। ইন্ডেক্সে রেজিস্টার রাখা আবশ্যক। ইন্ডেক্স বার্ষিক ভিত্তিতে সকল সূচিপত্র দেখবে। বিশেষ একটি মাত্র নথি থাকবে। নথির ডান দিক থেকে পত্রাংশ এবং বাম দিক থেকে নেট শিট থাকে। নথির কাগজপত্রের পৃষ্ঠা নম্বর দিতে হবে। পত্রাংশ 100 পৃষ্ঠা হলে অথবা 200 বছর হলেও শেষে নথিটির কার্যক্রম আলাদাভাবে রেকর্ড করার জন্য হবে। নোট বলতে কি বোঝো? কোনো কার্যক্রম শুরু অথবা নিষ্পত্তি করার জন্য উন্মুক্ত কর্মকর্তার সিদ্ধান্ত হচ্ছে আবশ্যক। এই সিদ্ধান্ত রেকর্ড জন্য নোট বলা হয়। কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে আসামি নিয়েছে। নথির নোট সংরক্ষিত সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যবহৃত নোট বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে ইত্যাদি নোট। রেকর্ড বর্তমান কি বোঝায়? বর্তমান ব্যবহৃত যে কাগজপত্র ভবিষ্যতের আবশ্যক হবে তা সংরক্ষণ করা আমাদের আবশ্যক। অতীতের স্মৃতির বহন করে এখন এই স্মরণ জিনিসপত্র তো ব্যবহার করা খুবই। সকল কাগজপত্র, উপকরণ, দলিল, ভাইরাল বইপত্র, সেট, কম্পিউটার, ডিস্ক ইত্যাদিকে রেকর্ড বলা হয়। ভবিষ্যতে পরিকল্পনাকারী অতিরিক্ত রেকর্ড আবশ্যক। দেখছো বইপত্র, বয়সে, ক্লাস্টার, ডিস্ক ইত্যাদি রেকর্ড করা। ভবিষ্যতে পরিকল্পনাকারী অন্য কোনো পরিকল্পনাকারী অতীতের যে কোনো রেকর্ড আবশ্যক। অতীতের জন্য আলাদা রেকর্ড ও ইতিহাস আবশ্যক হয়। বর্তমানে ব্যবহৃত যে কাগজপত্র ভবিষ্যতের জন্য আবশ্যকতা সংরক্ষণ করা আবশ্যক। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি দেখে আগামী রবিবারের দিন পরীক্ষা খুবই ভালো হবে।
বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই নিউ চ্যানেলস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড bell in the ring in the bell icon. Allah Hafiz. Assalamu alaikum.